আমি এই ভিডিওতে যা দেখাতে চাই বা যা বলতে চাই, যা বিশ্লেষণ করতে চাই, সেটির আগে আমার কাছে মনে হয় প্রিয় দর্শকদের জন্য কয়েকটা ভিডিও ক্লিপ আমি দেখাবো এবং দর্শকরা ফার্দার বিশ্লেষণ শুনবার আগে এই ক্লিপগুলো দেখে নেবেন। এই তিনটি ক্লিপেরই একটি বিশেষত্ব আছে, সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুকে যারা খুন করেছিল, যারা স্বঘোষিত খুনি ছিল, এটি তাদের মুখের স্বীকারোক্তি এবং খুবই পরিষ্কার স্বীকারোক্তি। আর কথা বাড়াবার আগে চলুন আমরা সেই ভিডিও ক্লিপগুলো একটু শুনে নেই। জিয়া রহমান আমাদেরই একজন ছিলেন। আচ্ছা, তুমি ফ্র্যাঙ্ক উইথ আচ্ছা স্যার, আরেকটা জিনিস পরিষ্কার হয়েছে স্যার, আপনি কি একটা বলছিলেন যে কোরআন শপথ করা হয়েছিল, মানে কি কি হয়েছে? আমি বলি, শোনো, এই যে সেনা পরিষদ, আমরা যখন ভারতে যুদ্ধ করছিলাম তখন আমরা ওই মুক্তিযুদ্ধের আড়ালে আমরা সেনা পরিষদের বীজ বপন করি। তখন কিন্তু কারণ আমি জিয়া রহমানকে অনেক আগে থেকে চিনি, পাকিস্তান আমল থেকে চিনি, একসাথে কাজও করেছি। এবং তাকে আপনি ভোট দিল, আমরা আপনাকে সহজে হারাবো না। তখন আস্তে আস্তে আমরা তাকে বলি যে আমি এরকম আসল উদ্দেশ্য যে ভারতে, সেটাকে বানচাল করার জন্য এখন থেকে আমরা প্রস্তুতি নিচ্ছি। আপনি কি আমাদের সাথে থাকবেন কি থাকবেন না, সেটা আমাদের তরফ থেকে আমাকে পাঠানো হয়েছে জানার জন্য। কারণ আমি আপনার সাথে সবচেয়ে ক্লোজ ছিলাম পাকিস্তান আর্মিতে, সবাই জানে। আচ্ছা, উনি বলেন কি তোমাদের কর্মসূচি? তখন আমি আমাদের কর্মসূচি দিলাম, যেটা 25 বছরের একটা কর্মসূচি ছিল। আমি বললাম যে স্যার, আমাদের সমস্যা হচ্ছে আমরা সবাই প্রায় সমবয়সী, আমাদের একজন সিনিয়র অফিসার দরকার যাকে আমরা ট্রাস্ট করতে পারি, তাকে আমরা কেন্দ্র করে এগিয়ে যেতে চাই এই সেনা পরিষদের কর্মসূচি বাস্তবায়নের জন্য। স্বাধীনতার পর, স্বাধীনতা তো করবোই, স্বাধীনতার পর এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করবো অন্যান্য সমমনা দেশপ্রেমিকদের সঙ্গে নিয়ে। তখন উনি এটা খুব কেয়ারফুলি আমাদের কর্মসূচি করলেন। তারপরে আমি একদিন গেলাম, উনি বলে যে আমি করলাম, আমি সম্পূর্ণভাবে একমত। তখন আমি বললাম, তাহলে কি আপনি আমাদের সাথে কাজ করতে রাজি আছেন? আমরা আপনাকেই আগে রেখে আমরা কাজ করতে চাই। তবে আপনার সমস্যা হচ্ছে আপনি বাংলা জানেন না, বাংলা বলতে পারেন না, লিখতে পারেন না, আপনি সারা জীবন পাকিস্তানে বড় হয়েছেন, ওখান থেকে আমি দিতে পারি। দ্যাটস নট এ প্রবলেম, আমরা রয়েছি, আপনার গ্রাউন্ড ওয়ার্ক করেন। আপনি যদি রাজি থাকেন তাহলে আমরা একসাথে কাজ করতে, আপনাকে সামনে রেখে আমরা কাজ করতে হবে, এগিয়ে যান, সেনা পরিষদ এগিয়ে যাবে কাজ। তখন বললেন যে আমি রাজি। তখন বলেন যাক স্যার, আমাদের সাংগঠনিক বিধান অনুযায়ী আপনাকে একটা কোরআন শরীফ দিতে হবে, যে কোরআন ধরে আপনি বলবেন যে আমি এই কর্মসূচি ভিত্তিক কর্মকাণ্ড, সেটা পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করার জন্য শীর্ষ নেতা হিসেবে যোগ দিতে রাজি আছে। তিনি উঁচু করে আসলেন, রাখা হলো, হাত রাখলেন, আমি ওর হাতের উপর হাত রাখলাম, তারপরে শপথ উনি দিলেন। তবে একটা শর্ত থাকতো তোমার তরফ, যে যতদিন পর্যন্ত রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা না যেতে পারবো, ততদিন পর্যন্ত সেনা পরিষদের সাথে আমার যে কোনো সম্পর্ক আছে সেটা প্রকাশিত করা যাবে না। আমরা আমরা সবাই পরামর্শের মাধ্যমে বললো শুধু তুমি আর নূর, এই দুজনের পারমিশন থাকবে আমার সাথে যে কোনো সময় যে কোনো অবস্থায় যোগাযোগ করা। আপনাদের ওই 25 বছরের পরিকল্পনাতেই কি শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা ছিল? অবশ্যই। এই প্রশ্নটা তো আমার মনে হয় তোমার করাই উচিত ছিল। তখন কয়েকদিন পরেই, প্রায় 1 সপ্তাহ হবে, একদিন জিয়াউর রহমান ডেকে পাঠিয়েছেন ওনার সঙ্গে দেখা করার জন্য। আপনি এবং কর্নেল ফারুক রহমান? না, কর্নেল ফারুক ছিল না। আপনারা একসঙ্গে দেখা করেছিলেন জিয়াউর রহমানের সঙ্গে মার্চের কোনো সময়? না, 75 না, একসাথে দেখা হয়নি। তো কোন সময়টাতে?
এটা এপ্রিলে আমি টু ফিল্ড রেজিমেন্ট টেক ওভার করার পরে, যখন আমার পোস্টিং আবার টু ফিল্ডে হলো, যখন আমি টু ফিল্ড নিলাম, তখন এরপরে পরে আমি টেক ওভার করার পরে উনি আমাকে ডাকলেন। জি। তো ডাকার পরে আমি বিকালে ওনার বাসায় গেছিলাম। তো বাসায় যাওয়ার পরে উনি একটা জেনারেল ব্রিফিং দিলেন যে সেখানে আর কে কে ছিলেন? সেখানে আমি আর প্রথম মিটিংয়ে আমি আর জিয়াউর রহমানে ছিলাম। তো একটা কিছু করা একান্তই প্রয়োজন, তা না হলে বাংলাদেশে আর্মির অস্তিত্ব থাকবে না। হয়তো একটা পর্যায়ে এসে আর্মিকে জেআরবিতে যোগদান করতে হবে, কারণ আমাদের টিউএনডি এখনো অ্যাপ্রুভ করা হয় নাই, এবং আর রক্ষী বাহিনীটা এক্সপ্যান্ড করে যাচ্ছে, এবং ওদের এক্সপ্যানশনের মধ্যে ইট ইজ ইন দ্য প্ল্যানিং দ্যার ইজ এন লার্জ নাম্বার অফ ইউনিটস। তো উনি মনে করেন যে ওইটা আর একটু, তখন বোধহয় উনি বললেন যে অলরেডি অ্যাবাউট 15,000 রক্ষী বাহিনী হয়েছে, এবং এটা অতি শীঘ্রই অ্যাবাউট 25,000-এর মতো করা হচ্ছে, এবং তারপরেই হয়তো আর্মিকে জিআরবিতেই হতে পারে, জয়েন করা হতে পারে। তো সব কথার মধ্যে এটাই ছিল একটা স্ট্রং পয়েন্ট ওনার তরফ থেকে। তো লাস্ট টাইম অনেকক্ষণ শোনার পরে, আমারও অভ্যাস, আমার বেশি কথা বলার অভ্যাস নাই, আমি শুনি বেশি, বলি কম। তো ওনার কথা শোনা বলার পরে তখন আমি বললাম যে স্যার, একটা জিনিস আমি খুবই পরিষ্কারভাবে জানতে চাইব যে পরবর্তীতে কি হওয়া উচিত, সেটা আমার প্রথমে পরিষ্কার হতে হবে। মানে এই যে ক্ষমতার পরিবর্তন করলেন, হ্যাঁ, ইনিশিয়াল লেভেলে যে কথাবার্তা কর্নেল ফারুক সঙ্গে হলো বা জিয়ার সঙ্গে হলো, তাতে মানে ওনারা কি চাইছিলেন? যে ওনারা পরিবর্তন চেয়েছিলেন, সরকার, হ্যাঁ, সরকারি পরিবর্তন, উত্থান করে পরিবর্তন করে, হ্যাঁ, এটা মিলিটারি চেঞ্জের মাধ্যমে এটা পরিবর্তন। আমি বলি মিলিটারি চাইলে পরিবর্তন যে কোনো সময় রাজনৈতিক সরকারকে পরিবর্তন করতে পারে, কিন্তু আমি চাইবো যে এই পরিবর্তনের আগে আমার জানতে হবে এই পরিবর্তনের পরে কি হবে। সুতরাং এটার পরিবর্তে কি হবে ওইটাকে যদি আমি বিশ্বাস করতে পারি, ওইটার প্রতি যদি আমার আস্থা আসে, তাইলে আমি আপনার জন্য কাজ করতে পারি। আর যদি সেইটাতে আমার বিশ্বাস না থাকে, তাহলে আমার পক্ষে কোনো কাজ করা সম্ভব হবে না। আপনার ক্ষতি অবশ্যই আমি করবো না, কিন্তু আমি ওইসব ধরনের কোনো কাজে থাকবো না। তো তখন উনি বললেন, আচ্ছা 2-3 দিনের মধ্যে আমি তোমাকে ডাকবো। তারপরে আরেকদিন ডাকলেন। তো ডাকার পরে তখন আমি ওনার এখানে কর্নেল তাহেরকে দেখলাম, জেএসডি কর্নেল তাহের। তিনি তখন সেনাবাহিনীতে নেই তো? না, উনি সেনাবাহিনীতে নেই, উনি তখন সি ট্রাক ডিভিশন, ওনাকে বের করে দেওয়া হয়। তো তাহেরকে দেখা, তো আমাদের তিনজনের কথা হলো। তো ওদিন জিয়াউর রহমান বেশি কিছু কথা বলেননি। তো উনি বললেন যে পরবর্তীতে কি হবে সেটার পুরোপুরি যা কিছুই চিন্তার মধ্যে আছে, সেটা তাহের তোমাকে ব্রিফ করবে, তুমি তাহের থেকে শুনে নেবা, কারণ এখানে অত বেশি কথা বলার দরকার নেই, এটা সময়ের প্রয়োজন। সুতরাং ওইটা একটা ডিটেইল ডিসকাশনের মতো। সুতরাং সেখানে এটা ভালো জিয়াউর রহমানের বাসায়, যেরকম মইনুল রোডের বাসায়, মইনুল রোডের বাসায়, যে তাহের সাথে করবো, তাহের তোমাকে পুরোপুরি একটা আইডিয়া দিবে। তবে ফারুক আমাকে যেটা বলেছে সেটা মৌনসম্মতির কথা তখন বলেনি, ওইটা উনি রাজি আছেন, কিন্তু আমাদেরকে করতে হবে। কিন্তু পরবর্তীতে যখন আমার পোস্টিং ক্যান্সেল করে দিল, দ্যাট গেভ মি এন ইন্ডিকেশন দ্যাট তখন আমি ইনশিওর করছি যে, তখন আমি ডাইরেক্টলি ইনশিওর করেছি আমাকে যতক্ষণ পর্যন্ত জিয়া না বলবে ততক্ষণ পর্যন্ত আমার করার কিছু নাই। পোস্টিং করার পরেও আমি পোস্টিং করছে ভালো কথা, আমি তো পোস্টিং যে কোনো জায়গায় আমি চাকরি করতেছি। কর্নেল তাহেরের সঙ্গে আপনি পরে কথা কি হলো, মানে তিনি আপনাকে কি বললেন, কোথায় বললেন? জিয়ার বাসায় মিটিং এর পর, মিটিং পরে তাহের আমাকে দাওয়াত দিল ওর নারায়ণগঞ্জে ওর বাসায় আসার জন্য, এবং সেখানে ও সি ট্রাক ড্রাইভিং এ নিয়ে যাবে। বলে যে ওখানেই ভালো, আমরা কথা বলবো, তো আসো। এটা কোন মাসে? এটা হবে মে মাসে। তো সেইখানে কর্নেল তাহের হ্যাড
whatever his agenda was right or wrong, but he was clear. At least he was clear what is after. তো সেখানে উনি বলল যে তখন ওই জেএসডি এর কথা বললো, জেএসডি এভাবে জেএসডি একমাত্র সংগঠন যেটা মুজিবের এগেনস্টে স্ট্রিট প্রটেস্ট করতে গিয়ে এরকম বেশ কয়েকজন লোক মারা গেছে, এটা করেছে। তো এগুলি বলে জেএসবিএন মোটামুটি ভালো ইসেতে আছে। আর আওয়ামী লীগের আর্ম ক্যাডার ছাড়া মুক্তিযুদ্ধের যত বাকি আর্ম ক্যাডার ছিল এগুলো সব এখন জেএসডির সাথে। তো তখন আমি বললাম যে হ্যাঁ ভালো কথা, আর্ম ক্যাডার নিয়ে এখন কি করবেন, কি আমাদের আবার লিবারেশন ওয়ার ফাইট করতে হবে নাকি? তো বলছে না, লিবারেশন ওয়ার না, কিন্তু ওরা কোথায় যাবে, সুতরাং ওদেরকে অর্গানাইজ করে রাখা ভালো, কারণ আওয়ামী লীগের থেকে আমরা কোনোদিনও ভালো কিছু আশা করতে পারিনি। তো আমরা চাচ্ছি যে একটা, যেহেতু সে দেশ স্বাধীন করা হয়েছে, সুতরাং আমাদের এই দেশটাকে উন্নতি করতে গেলে আমাদের কিছু করা উচিত। ঠিক আছে, বলেন কি করা উচিত। তখনই উনি বললেন যে অনেকই নর্মাল পলিটিক্যাল কথাই হলো, এর মধ্যে যে ক্লিয়ার কাট কথা যে হোয়াট ইজ আফটার, হুইচ ওয়াজ মাই কোশ্চেন। হ্যাঁ, মাই কোশ্চেন হোয়াট ইজ আফটার। তো সেখানে উনি বললেন যে জেনারেল জিয়া should be the president and the chairman of a revolutionary council. We will have 10-member revolution council. সেখানে জিয়া শুড বি দি চেয়ারম্যান। আর বলে যে তুমি তো থাকবেই, আমি ওর চেয়ে জুনিয়র, তুমি তো থাকবেই, এবং কর্নেল ফারুকও থাকবে, আর এছাড়া কর্নেল তাহের থাকবে, আরো এইভাবে 10 জনের নাম বললো। এখন বাকি অনেকে আমি চিনি না, আর্মির তো সবাইকে আমি চিনি, কিন্তু বাকি ওদেরকে আমি চিনি না। তো তখন আমি বললাম যে 7ই নভেম্বরের ঘটনাবলীতে যেসব প্ল্যান প্রোগ্রামের কথা শুনেছি সেটি আসলে 15ই আগস্টের অনেক আগের থেকেই ছিল, এবং জিয়া, কর্নেল তাহের সবাই ইনভলভ ছিলেন, এবং আপনাদেরকে তারা ইনভলভ করছিলেন। আপনি যে অনেক আগে থেকেই ছিল। Set on removing Mujib, the young colonels had to find someone to put in his place. Their obvious choice was a man of their own kind, an army man. So they approached Major General Zia. The first obvious choice was General Zia, because at least he was not tarnished. So after a lot of arrangements, I managed to see him on 20th of March 1975 in the evening. General Zia said, I am a senior officer, I cannot be involved in such things. If you, the junior officers, want to do it, go ahead. Then we walked on the lawn, and I told him, sir, that we are professional soldiers. We serve the country, we do not serve any individual. We have to change it. We, the junior officers, have already worked it out. We want your support and your leadership. প্রিয় দর্শক, আপনারা এই ভিডিও ক্লিপগুলো দেখেছেন। আমরা আমাদের লেখায়, আমাদের বিশ্লেষণে, আমাদের লাইভে, আমরা পুস্তকে, গ্রন্থে, আমরা বিভিন্ন সময়ে দশকের পর দশক আমাদের লেখকরা, আমাদের কলামিস্টরা, বিশ্লেষকরা নানানভাবে, নানান প্রক্রিয়াতে, নানান রকমের গবেষণা লব্ধ তথ্য এবং উপাত্তে বারবার বলে এসেছিলাম যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত জড়িত জড়িত। নানান ধরনের ইঙ্গিত দেখিয়েছিলাম, খুনিদের বক্তব্য শুনিয়েছিলাম, লেখা পড়িয়েছিলাম। কিন্তু গত বছরের 5ই আগস্টের পর ইলিয়াস যখন বঙ্গবন্ধুর খুনি ডালিমের এই লাইভ সাক্ষাৎকারটি নিয়েছে, এই লাইভ সাক্ষাৎকারে আপনারা স্পষ্ট শুনতে পেলেন কি? সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ই বঙ্গবন্ধুকে খুন করবার পরিকল্পনা করা হয়েছে। সেই পরিকল্পনাটা করা হয়েছে কোরআন শরীফ হাতে রেখে শপথের মাধ্যমে, এবং এই পুরো খুনি চক্রের ভেতরে জিয়াউর রহমানও ছিল, যিনি নিজেও কোরআন শপথ নিয়েছেন এই খুনিদের সাথে। এই খুনি পরিষ্কার করে বলেছে ডালিম, এবং ডালিমের সাথে নিশ্চয়ই আপনারা রশিদের বক্তব্যটাও শুনেছেন এবং ফারুকের বক্তব্যটাও শুনেছেন। ফারুকের যে বক্তব্য শুনেছেন, ফারুকের এই বক্তব্য দেওয়ার আগে ফারুক কিন্তু সানডে টাইমসে একটা সাক্ষাৎকার তার প্রকাশিত হয়েছিল কলাম আকারে। এটি আমার সামনেই এই মুহূর্তে ধরা রয়েছে।
এটা একদম অরিজিনাল পত্রিকা, যেটি আমি সংগ্রহ করেছি এই ইংল্যান্ড থেকেই। এটার হেডিং হচ্ছে আই হেল্পড টু কিল মুজিব, ডেয়ার ইউ পুট মি অন ট্রায়াল। এই জায়গাতে পরিষ্কার করে ফারুক বলছে, তার কিন্তু নিজের স্বাক্ষরিত, দেখুন তার নিজের স্বাক্ষর দেওয়া রয়েছে। এটি প্রকাশিত হয়েছে 30 মে 1976 সালে এবং লেখাটি সে লিখেছে আপনার 26 তারিখে, যেটা প্রকাশিত হয়েছে 30 তারিখের সানডে টাইমসে। এখানে পরিষ্কার করে ফারুক বলছে, ফারুকের যে ক্লিপটি আপনারা দেখতে পেয়েছেন সেটি ছাড়াও এই লেখাতে সে বলছে, ইন অ্যাকসেপ্টিং দ্য জব উই অফার দেম মিস্টার মুস্তাক অ্যান্ড জেনারেল জিয়া এন্ডোর্সড আওয়ার রিজন ফর চেঞ্জ। অর্থাৎ মুস্তাক এবং জিয়া এই যে রেজিম চেঞ্জ করবে বলে তাদের যে পুরো প্রক্রিয়া, তাদের যে সিদ্ধান্ত, তাদের যে সম্পূর্ণ কর্মযজ্ঞ, সেটি এন্ডোর্সড করেছিল। অর্থাৎ বঙ্গবন্ধুর খুনি ডালিম, বঙ্গবন্ধুর খুনি রশিদ এবং বঙ্গবন্ধুর খুনি ফারুক, এই তিনজনের বক্তব্যেই পরিষ্কার করে উঠে এসেছে জিয়াউর রহমান কিভাবে বঙ্গবন্ধুর খুনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমার মনে হয় যে যারা কানে শুনতে পারেন না, শুধু তারা ছাড়া যদি তিনি অন্ধ হন, শুধু শুনতে পারেন, আমার মনে হয় না যে আর কোনো ধরনের সন্দেহ এখানে থাকবে। কিন্তু প্রশ্ন আসতে পারে যে মুক্তিযুদ্ধের সময় যদি বঙ্গবন্ধুকে হত্যার পরিকল্পনা করা হয়, কেন? বঙ্গবন্ধু তো মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিদের মাধ্যমে গ্রেফতার করে করাচিতে ছিল, সেই কারাগারের প্রকোষ্ঠে ছিল, তার বিচার চলছিল। ইতিমধ্যেই আমরা শুনেছিলাম তখন যে তার ফাঁসির হুকুম হয়ে গেছে, তার নিজের সেলের পাশেই তার কবর খোঁড়া হচ্ছিল। ডালিম যেই ভারতের সাথে যে চুক্তির কথা বলছিল, যেইটা তাকে অ্যাংরি করেছিল, হোয়াট এভার ইট ইজ, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যদি একজন খুনি চিন্তা করে যে মুক্তিযুদ্ধের পরে আমরা বঙ্গবন্ধুকে মেরে ফেলবো, আপনাদের মনে প্রশ্নই আসতে পারে যে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো কিছু তাকে ইনস্টিগেট করেও থাকে, বঙ্গবন্ধু তো সেখানে ছিলেনই না, তাহলে বঙ্গবন্ধুর উপরে সমস্ত রাগ কেন? এই যে খুনিরা বঙ্গবন্ধুকে খুনের পর আমাদেরকে নানানভাবে ভূগোল বুঝিয়েছিল যে দেশের আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, বঙ্গবন্ধু একনায়ক শাসন কায়েম করেছে, বাকশাল হয়েছে, রক্ষী বাহিনী, কত রকমের অপবাদ এই কিংবদন্তির বিরুদ্ধে বা কিংবদন্তির গায়ে তারা লাগিয়েছিল। দর্শক, আজকে কি আপনি একটু অনুগ্রহ করে আপনার ব্রেনটা খাটিয়ে প্রশ্নটা করবেন যে ওয়েট, তুমি যদি খুনের পরিকল্পনা করো মুক্তিযুদ্ধের সময় থেকে, তাহলে আর বাকশালের প্রশ্ন, রক্ষী বাহিনীর প্রশ্ন আর বঙ্গবন্ধুর কি 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 দোষ ছিল সেগুলো আর খুঁচিয়ে বের করবার অভিনয় করছো কেন? বঙ্গবন্ধু যখন মুক্তিযুদ্ধের পুরো সময়টা পাকিস্তানের কারাগারে বন্দী, যখন তার বিচার চলছিল, যখন তাকে ফাঁসি দেওয়ার চেষ্টা করা হচ্ছিল, তুমি যদি সেই সময়ই বঙ্গবন্ধুকে খুন করবার জন্য কোরআন শরীফ ছুঁয়ে প্রতিজ্ঞা করো যে তাকে উৎখাত করবে, খুন করবে, তাহলে আর কেন মিছে তুমি বাকশালের কথা বলেছিলে, রক্ষী বাহিনীর কথা বলেছিলে? কেন তুমি মিছে এই দিক থেকে এনে ওই দিক থেকে এনে তার বিরুদ্ধে বিষেধাগার করেছিলে? জিনিসগুলো খুবই পরিষ্কার, কারণ বঙ্গবন্ধুর কারণেই এই প্যারা পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে এবং সেই প্রতিশোধ স্পৃহা থেকেই বঙ্গবন্ধুর প্রতি সমস্ত রাগ। আমরা আমাদের গবেষণাতে দিনের পর দিন বার বলেছি যে এরা মুক্তিযোদ্ধা না, এরা ছিল পাকিস্তানের এজেন্ট। মুক্তিযোদ্ধা সেজে তারা মুক্তিযুদ্ধ করবে বলে, দেশকে রক্ষা করবে বলে তারা মুক্তিযোদ্ধা সেজে আমাদের মধ্যে এসেছিল। আপনারা তখনও বিশ্বাস করেননি, আর এইসব ঘটনার পর আপনারা কি বলবেন আমি জানি না। কিন্তু জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডে এই যে সম্পৃক্ত হলো, কি লাভ হলো, তার কি পেয়েছে? 1981 সালে তারই সবচাইতে কাছের বন্ধু জেনারেল মঞ্জুর দলবল নিয়ে তাকে খুন করে এবং সেটা পরিষ্কার। কি পেয়েছে জিয়াউর রহমান? কিছুই পায়নি। যেই ষড়যন্ত্রের মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে তিনি দলবল সহ খুন করেছে শুধু ক্ষমতার জন্য, তাকেও খুন হতে হয়েছে। কিন্তু প্রশ্ন আসবে যে তারপরে কি?
এরপরে তো রক্তের উৎসব বন্ধ হবার কথা ছিল, ঘৃণার উৎসব বন্ধ হবার কথা ছিল। তা কি হয়েছিল? না। জিয়াউর রহমানের সেই লেগেসি বহন করে নিয়ে গিয়েছিল খালেদা জিয়া। পুরো 80-র দশকে কিন্তু এই প্রশ্নই আসে নাই। হঠাৎ করে 1990 সালের পর থেকে খালেদা জিয়া হঠাৎ করে এই 15ই আগস্ট তার জন্মদিন পালন করা শুরু করলেন। এর আগে কিন্তু তিনি কখনো এই 15ই আগস্ট পালন করেননি। তার জন্মদিন ছিল 5ই সেপ্টেম্বর। এই যে তার জন্মদিন 5ই সেপ্টেম্বর, এটা কি আমার কথা কিংবা তার পাসপোর্টের কথা, আমরা এগুলো কিছুই দেখবো না। আমরা দেখব তার জন্মদাতা পিতা এবং মাতা কি বলছেন। মাসে প্রকাশিত মাসিক নিপুণ 1984 সালের মে মাসের সংখ্যায় বেগম খালেদা জিয়ার বাবা মোহাম্মদ ইস্কান্দার মজুমদার পরিষ্কার করে বলেছে যে 1945 সালের 5ই সেপ্টেম্বর, যেদিন দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেমে গিয়ে পৃথিবীতে শান্তি আসে, সেই দিন আমার মেয়ে জন্মগ্রহণ করেছে। পাসপোর্টে অনেক সময় আমরা নানান ধরনের জন্ম তারিখ দিয়ে থাকি, বাংলাদেশে এই প্রচলন আছে। আমরা সেসব ভুলে যাব, আমরা সেসব নিয়ে কথাও বলবো না। বাংলাদেশে এইসব সিস্টেম, এগুলো নিয়ে কথা বলার জন্য আজকের প্রোগ্রাম না। কিন্তু খালেদা জিয়ার সত্যকারের জন্মদিন তো তার বাবা এবং মাই বলতে পারবে। তার বাবা এই সংখ্যায় বলছে যে রাজনীতিবিদরা আমার মেয়েকে এক্সপ্লয়েট করেছেন নানানভাবে। আমরা সে প্রসঙ্গও যদি বাদ দেই, কিন্তু এই প্রসঙ্গ তো সত্যি যে তার বাবার নিজের উচ্চারণে 1984 সালের মে মাসে মাসিক নিপুণ ম্যাগাজিনে পরিষ্কার করে তার বাবা বলেছেন ইস্কান্দার মজুমদার যে আমার মেয়ের জন্মদিন 5ই সেপ্টেম্বর। তাহলে কেন 15ই আগস্ট মিথ্যে কথা বলে খালেদা জিয়া জন্মদিন পালন করতেন? জন্মের সময় তার নাম ছিল খালেদা খানম, ডাকনাম পুতুল। পরবর্তী সময় বিয়ের পরে তার নাম খালেদা জিয়া হয়েছে, সেগুলো হতেই পারে, সারনেম চেঞ্জ হয়। কিন্তু প্রশ্ন আসছে যে এই জিঘাংসা কেন? যেই জিঘাংসা তার স্বামী জিয়াউর রহমান ক্যারি করেছিল, সেই একই জিঘাংসা তিনি দেখেছেন যে তার স্বামীকেও শেষ পর্যন্ত খুন হতে হয়েছিল। তারপরেও এই এরশাদকে হটাবার পরে নতুন বাংলাদেশে, এই গণতান্ত্রিক বাংলাদেশে কেন তাকে ওই ঘৃণাটাকে বহন করতে হয়েছিল, সেই উত্তর আমরা আসলেই জানি না। এটা জানবার জন্য আপনার সাইকোলজিক্যাল এক ধরনের পড়াশোনা প্রয়োজন, গবেষণা প্রয়োজন, যে মানুষের মন এবং মগজে আসলে কি কাজ করে, কেন কাজ করে, এতে কি পেয়েছে মানুষ। খালেদা জিয়া 15ই আগস্টে কেক কেটে মিথ্যে জন্মদিন পালন করে কি পেয়েছিল, আমরা যদি সেই প্রসঙ্গ পার হয়ে যাই, তারপরেও তো এগুলো থেমে যাওয়ার কথা ছিল। দীর্ঘ সময় গেছে, বঙ্গবন্ধু কন্যার উপরে গ্রেনেড হামলা হয়েছে, কত কিছু হলো। এরপরে আজকে 2025-এর এই 15ই আগস্টে আমরা দাঁড়িয়ে দেখছি সেই লেগেসি মরেনি। বিএনপি সমর্থকরা গতকালকে রাত অর্থাৎ 14ই আগস্ট 2025 ইং তারিখের রাত থেকেই ধানমন্ডির 32 দখলে নিয়েছে। কেন নিয়েছে? যাতে কোনো মানুষ, সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক, যারা বঙ্গবন্ধুর এই শোকের দিনে, এই হত্যার দিনে, তার এই মৃত্যুর দিনে তাকে সামান্য শ্রদ্ধা জানাতে পারে, সেটিও তারা করতে দেবে না। ইতিমধ্যেই তারা এই গেল 5ই ফেব্রুয়ারিতে বঙ্গবন্ধুর বাসভবন, এই ঐতিহাসিক বাড়িটিকে তারা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। কিন্তু তারপরেও তারা ক্ষান্ত হয়নি। তারা কাউকে শোকই পালন করতে দেবে না। কোনো মানুষ যদি বলে যে 15ই আগস্টের জন্য আমার খারাপ লাগছে, আমার কান্না পাচ্ছে, আমার মন খারাপ, তাকে প্রশ্ন করবে কেন তোমার মন খারাপ? তোমার মন খারাপ হতে পারবে না। তারা একজন নারীকে হেনস্থা করছে, তারা একজন রিক্সাওয়ালাকে হেনস্থা করছে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে। সাধারণ মানুষ যাতে এই 32-এ না যেতে পারে, পুরো রাস্তা তারা আটকে রেখেছে পুলিশের সাথে একাত্মতা নিয়ে। ঘিরে ফেলা হয়েছে ধানমন্ডি 32, প্রবেশ সড়ক বন্ধ, মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। আমরা সরাসরি ধানমন্ডি 32 থেকে সংযুক্ত হয়েছি, দেখানোর চেষ্টা করছি এখানকার পরিস্থিতি। আগামীকাল যে 15 আগস্টকে ঘিরে এরই মধ্যে করা তল্লাশি আমরা দেখছি। সড়ক, এই যে ধানমন্ডি 32-এর যে সড়ক পথ পুরোটাই বন্ধ করা হয়েছে। এরই মধ্যে আসলে আমরা দেখছি পুলিশের যে গাড়ি, সেগুলো নিয়ে আসা রাখা হয়েছে। অতিরিক্ত পুলিশ সদস্য কিন্তু আসলে মোতায়েন করা হয়েছে এই জায়গায়। কথা দিলাম
উত্তপ্ত ধানমন্ডি 32-এর সামনে বিএনপি নেতা কর্মীরা তারা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন। দর্শক, আগামীকাল 15 আগস্টকে ঘিরেই কিন্তু জনমনে একটি আতঙ্ক তৈরি হয়েছে এবং বিএনপি নেতা কর্মীরা সহ তারা ধানমন্ডি 32-এর সামনে যে বিধ্বস্ত বাড়ি রয়েছে সেই বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তারা আজকে ফুল নিয়ে এখানে আসতে নির্দেশ দিছে। জয়। তা আমরা যারা এখান থেকে পলায় ভাগা মারছে তারা এখন এসে ফুল দেবে, এটা তো আমরা মেনে নিব না নাকি? 14 বছর তারা অনেক কিছু, 17 বছর তারা অনেক কিছু করছে, কিন্তু এখন তো আমরা সেটা করতে দিব না তাদেরকে। তাই আমাদের বিএনপি ভাই বোনেরা সবাই এখানে আমরা জড়ো হয়েছি যে আসলে আমরাও তাদেরকে ভালো মতো দিয়ে এখান থেকে ভাগাবো। আমার সাথে মিসবিহেভ শুরু করে দিচ্ছে। হ্যাঁ, এরা মানে আমার আইডি কার্ড দিতে হবে, আমার কেন আমি ছবি তুলতেছি তাদের সাথেই কথা বলতে হবে। আমি আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলবো, আমি আপনাদের সাথে কথা বলবো কেন? যদি আমার কোনো ভুল ত্রুটি থাকে আমি আইন প্রয়োগকারী সংস্থার কাছে বলবো, তারা দেখবে, কয় না আমরাই দেখবো। এই ছেলেটার 2টা মেয়ে যথেষ্ট মিসবিহেভ করছে আমার সাথে। তাহলে আমরা কি সাংবাদিকরা এই দেশে নিরাপদ না? আমরা কি পলিটিক্স করি? উনি ওনার চোখে আওয়ামী লীগ কোনো দোষী করে নাই, ওনার ধারাভাষ্য মতে। আমরা এখানে আসার পর উনি প্রথম ওখানে গেছে, ওই গেট দিয়ে ঢুকতে চাইছেন, তখন হচ্ছে ওনাকে বারবার বাধা দেওয়া হয়েছে পুলিশ সদস্যরা, এবং আমরা বারবার বলেছি যে আজকের দিনটা অন্তত ওকে এখান দিয়ে যাওয়া যাবে না, আপনারা একটু চলে যান, যেহেতু এখানকার পরিস্থিতি খারাপ। উনি হচ্ছে বারবার ওনার কথা মতে উনি খুব খাওয়ামি করতেছে এক প্রকার, উনি যাবেই, উনি বলতেছে আমি ফুল দিবই। তো পরে আমরা ওনারে বারবার বোঝানোর চেষ্টা করতেছি। আমি একাই এখানে বঙ্গবন্ধু বাড়িতে আমি ফুল দিয়ে যাবে এখান থেকে, নাম দেখা আমি ফুল দিয়ে বঙ্গবন্ধু বাড়িতে আমি ফুল দিব। আমি একা আছি, মিটিং করি না, আমি কোনো লোক নিয়ে আসি, আমি ফুল দিয়ে যাবো। এটা বঙ্গবন্ধু বাড়ি সবাই বাবা আপনি 15 আগস্ট ফুল দিয়ে যাবো। কি বলেন, এদিকে বলেন, কি সমস্যা বলেন, কি সমস্যা বলেন? আপনারা এত বছর তো ফুল দিয়ে আইছেন, আমি ফুল দিতে দেন, আমি ফুল দিয়ে চলে যাব। আমাকে প্লিজ ইউ হেল্প মি প্লিজ, আমি ফুল দিয়ে চলে যাব। লোক নিয়ে আসি নাই, আমি কোনো নেতা কর্মী নিয়ে আসি নাই, আমি কোনো দল নিয়ে আসি নাই, আমি কোনো মিছিল মিটিং করি নাই, আমি একা আসছি, আমি স্রেফ একা আসছি। আমরা ফুল দিতে দেন, এনি হাউ ফুল দিতে দেন। আপনাকে কোরআন শরীফ খতম দিয়েছে তার জন্য, আপনাকে বঙ্গবন্ধু সবকিছু করছে, জিহাদ করতে দেবেন না আপনারা তারপরে জিহাদ করতে দেবেন না। সবকিছু করলো স্যার, তারকে ফোন দেন একটা, এই দেশের জন্য যে সবকিছু করলো তার খবরটা জিহাদ দেওয়া যাবে না আজকে। আমি তার জন্য কোরআন শরীফ খতম করছি, আমি জিহাদ করতে আসছি, আমি বঙ্গবন্ধুর জন্য কোরআন শরীফ খতম করছি, খবরটা জিহাদ দেওয়া যাবে না আজকে। যেই দেশের জন্য সবকিছু করছে, যেই দেশের জন্য জীবন দিছে, তার খবরটা যদি জিয়ারত না করা যায় কে পারবে? এই 15 আগস্ট তার খবরটা জিয়ারত করা যাবে না। যে ধানমন্ডি 32 নঙ্গে শ্রদ্ধা জানাতে এসে কিন্তু একজনকে আটক করা হয়েছে। তিনি রিক্সা চালক, তিনি ফুলের তোড়া নিয়ে ধানমন্ডি 32 নঙ্গে আজকে শোক দিবসে তিনি শ্রদ্ধা নিবেদনের জন্য এসেছিলেন, এবং পরবর্তীতে তাকে কিন্তু এখানে দেখছি যে তাকে কিন্তু যারা ছাত্র জনতা রয়েছেন তারা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন। ফুল দিতে আসার পরে কিন্তু তাদেরকে এখানে থাকা ছাত্র জনতা কিন্তু পুলিশের হাতে তুলে দিয়েছিলেন, এবং এই মুহূর্তে কিন্তু তাকে পুলিশ নিয়ে যাচ্ছেন তেমনটি দেখছি। সাধারণ জনগণের কাছে আমার একটাই প্রশ্ন, যে আচ্ছা বিএনপি এই যে ঘটনাটা ঘটালো কি পেয়েছে তারা? এই দখলদার ইউনূস বাহিনী তো আছেই, তাদের দলবল তো ইতিমধ্যে বিএনপির সাথে এক হয়ে 32 ভেঙেছে, তারা 15 আগস্ট পালন করতে দিবে না। তাদের যে প্রেস সচিব শফিকুল তো বলেছেই যে কোনো কর্মসূচি পালন করা যাবে না। কিন্তু আমার প্রশ্ন আসছে যে একটা রাজনৈতিক দল হিসেবে বিএনপি ঠিক কি কারণে এই 32 নাম্বারটাকে ঘিরে রেখে বলছে তারা কাউকেই শোক পালন করতে দেবে না? আওয়ামী লীগের শাসন আমলে কখনো কোনোদিনও জিয়াউর রহমানের যেই সমাধি রয়েছে, যেখানে তারা বলছে তার সমাধি, সেই চন্দ্রিমা উদ্যানে যেতে কখনো আওয়ামী লীগ বাধা দিয়েছে? শোক প্রকাশ করতে কখনো
বাধা দিয়েছে, কখনো বলেছে যে জিয়াউর রহমানের মৃত্যুর দিনে, তার খুন হয়ে যাবার দিনে কেউ কখনো শোক প্রকাশ করতে পারবে না? আমার যতদূর পর্যন্ত স্মৃতি আছে, আমি চিন্তা করতে পারি, মনে করতে পারি, কখনো বাংলাদেশ আওয়ামী লীগ কেন, বাংলাদেশের কেউ কখনো এই কথা বলেনি। কিন্তু বিএনপি আজকে যেই প্রেসিডেন্ট বা যেই নজির সেট করলো মানুষের সামনে, প্রিয় দর্শক, যদি বেঁচে থাকেন সাক্ষ্য দিবেন তো? ভবিষ্যতে যখন ব্যবস্থা নেওয়া হবে তখন প্লিজ আমাদের সাথে সুশীলতা করবেন না তো, বলবেন না তো না থাক না থাক। আমরা ভবিষ্যতে কি করব সেটা আমরা বলছি না, কিন্তু এই অপরাধগুলোর বিচার যে হবে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেদিন অন্তত সুশীলতা ফলাবেন না, সেদিন অন্তত চুপ থাকবেন, কারণ যে অপকর্ম তারা করেছে সেটা শাস্তি হতেই হবে, হবে না?